নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি বেদজ্ঞানের এখনকার অনুষ্ঠান। বেদজ্ঞান মানে ভারতীয় আয়ুর্বেদ নিয়ে কথা বলা। বেদজ্ঞান মানে আপনাকে সুস্থ থাকা। দেখুন, ভারতীয় আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্রে সমস্ত রোগের চিকিৎসা নিয়ে কথা বলা। যত গুরুতর রোগই হোক না কেন তার চিকিৎসার কথা আজ থেকে হাজার হাজার বছর আগে আয়ুর্বেদ শাস্ত্রে লিখিত রয়েছে। সেই পুস্তকটিকে নিয়ে পরিশুদ্ধভাবে যারা কাজ করছেন তারা হচ্ছেন বেদজ্ঞান, এবং সঙ্গে রয়েছেন ডক্টর সুলতান খান। অনেক অনেক স্বাগত আপনাকে। আমি দেখেছি, আমি আপনার সাথে অনুষ্ঠান করতে গিয়ে যে প্রচুর কঠিন রোগ নিয়ে আমরা কথা বলি। আমি এক সময় ভাবি যে এই রোগগুলো হয়তো আধুনিক জীবনযাপনের রোগ, কিন্তু সেগুলোরও উল্লেখ আপনারা বলেন যে ভারতীয় আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্রে উল্লেখ করা রয়েছে, সেগুলোর উল্লেখ রয়েছে। তো আজকে যে রোগটা নিয়ে কথা হলো সেটা হচ্ছে রেডিকুলোপ্যাথি। এই রেডিকুলোপ্যাথি তো আমাদের আধুনিক জীবনযাপনের রোগ বলা যেতে পারে। তো আমরা আসবো এটা যে রেডিকুলোপ্যাথি কী। রেডিকুলোপ্যাথি মানে রেডিয়েট, মানে সমস্যা এক জায়গা হচ্ছে, ব্যথা এক জায়গা ফিল করছে। মানে আমার সমস্যা হাতে হচ্ছে, কিন্তু তার রুট কজটা হচ্ছে আমাদের ঘাড়ে। আমার পায়ে সমস্যা হচ্ছে, আমার পায়ে জ্বালা হচ্ছে বা আমার পায়ে অবশ হয়ে যাচ্ছে, তার রুট কজ হচ্ছে আমার কোমর। তো একেই বলা হয় রেডিকুলোপ্যাথি, যে সমস্যা এক জায়গা হচ্ছে, লক্ষণ কিন্তু অন্য জায়গায় দেখা যাচ্ছে। আমরা রেডিকুলোপ্যাথি কমনলি তিনটে জায়গায় দেখি আমরা, সেটা হচ্ছে সার্ভাইকালে, থোরাসিক আর লাম্বার, তিনটে আমরা জায়গায় দেখি। সার্ভাইকাল রেডিকুলোপ্যাথি, থোরাসিক রেডিকুলোপ্যাথি অ্যান্ড লাম্বার রেডিকুলোপ্যাথি। মানে এই তিনটে জায়গায় আমাদের যে ভার্টিব্রা কলাম রয়েছে, আমাদের মেরুদণ্ড রয়েছে, যেখানে 33টা হাড় রয়েছে। তো এখানে যখন আমাদের যে পাশে যে স্পাইনাল নার্ভগুলো রয়েছে, তার কোনো কারণের জন্য ওটা যখন ওই নার্ভটা যখন ইরিটেট হচ্ছে, তখন আমরা দেখতে পাচ্ছি তার লক্ষণগুলো আমরা হাতে বা পায়ে ফিল করতে পারছি। একেই আমরা বলছি, যখন ঘাড় থেকে হয় তখন আমরা বলি সার্ভাইকাল রেডিকুলোপ্যাথি, যখন কোমর থেকে হয় তখন আমরা বলি লাম্বার রেডিকুলোপ্যাথি। এই রেডিকুলোপ্যাথি হওয়ার কারণটাকে, এর পিছনে কি নির্দিষ্ট কোনো কারণ কাজ করে? অনেক কিছু কারণ আছে, যে আমরা দেখি অনেক সময় আমাদের স্পাইনাল যখন এমআরআই করি বা এক্সরে রিপোর্ট করি, আমরা দেখতে পারি সেখানে হার্নিয়েশন হয়ে যাচ্ছে, বা আমাদের অস্টোপ্যাথিক চেঞ্জেস আমরা দেখতে পাচ্ছি, বা অনেক সময় আমরা দেখছি ওখানে কোনো ট্রমার জন্য আমরা দেখছি ওখানে আমাদের কিন্তু কোনো নার্ভ এফেক্টেড হয়ে যাচ্ছে, বা আমরা দেখছি সেখানে কম্প্রেশন হয়ে যাচ্ছে, বা আমরা দেখতে পাচ্ছি যখন কোনো ধরনের গ্রোথ হয়ে যাচ্ছে, টিউমার বা এরকম ধরনের কোনো গ্রোথ হচ্ছে, সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের স্পাইনাল নার্ভগুলো কিন্তু সেখানে একটা প্রেশার ক্রিয়েট হচ্ছে। তো ন্যাচারালি যখন আমাদের মানে পুরো স্পাইনে যে কোনো জায়গা যখন কোনো ধরনের আমাদের স্পাইনাল নার্ভে ইরিটেশন হয়, তখন সেই লক্ষণগুলো কিন্তু আমরা হাতে বা পায়ে আমরা দেখতে পারি। সবথেকে ইম্পর্ট্যান্ট এখানে যে স্পন্ডিলিসিসও একটা কারণ হতে পারে, যে সার্ভাইকাল স্পন্ডিলিসিস থেকে বা লম্বা স্পন্ডিলিসিস থেকে এখানে আমাদের এই সমস্যাগুলো আসতে পারে। আচ্ছা, তো এটার জন্য আমাদের আধুনিক জীবনযাপনও কতটা দায়ী? তুমি আধুনিক জীবনযাপনের দায় বলতে গেলে যে আমাদের যে জিনিসটা করা উচিত নয়, আমরা কিন্তু খাওয়া দাওয়াটা সবার আগে দায়ী। খাওয়া দাওয়া একটা ম্যাটার করছে, যেখানে কিন্তু আমাদের ডিসব্যালেন্স হচ্ছে আমাদের দোষগুলো, প্রাইমারি কজগুলো আপনি বলতে পারেন, যেখানে আমি এমন খানপান করছি যেখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অগ্নি মন্দ হচ্ছে, ডাইজেশন প্রপার হচ্ছে না। তো সেখান থেকে আমরা দেখি আমাদের শরীরে আম তৈরি হচ্ছে, আম তৈরি হয়ে আমাদের যে জায়গায় গিয়ে বসে সেইখানে কিন্তু আমাদের রোগ তৈরি হচ্ছে। তো খাওয়া দাওয়া এখানে একটা কারণ হতে পারে, যেই জন্য কিন্তু আমাদের শরীরে বাত বাড়ছে বা পিত্ত বাড়ছে বা কাফ বাড়ছে। সেকেন্ড হচ্ছে আমরা খুব বেশি হেভি ওয়েট তুলছি। আচ্ছা, সেকেন্ড থেকে আমাদের একটা, এক্ষেত্রে আমি একটু ইন্টারাপ্ট করলাম, তারপরে আমরা অনেক সময় জিমে যাই উইদাউট এনি ট্রেনার মানে কনসালটেন্সি, আমরা প্রচুর ওয়েট তুলে ব্যায়াম করতে শুরু করে দিলাম। সেখানে একটা প্রবলেম আমাদের আসতে পারে। বা আমরা এমন জায়গায় কাজ করছি যেখানে কন্টিনিউয়াসলি আমাকে মানে কম্পিউটারের সামনে অনেকক্ষণ বসে আমাদেরকে কন্টিনিউয়াসলি কাজ করতে হচ্ছে, সেখান থেকে একটা আমাদের প্রবলেম আসতে পারে। মানে ওবেসিটি একটা কারণ হতে পারে আমার, বা আমি কোনো কারণের জন্য, যে কোনো মানে স্পোর্টসের জন্য বলুন বা যে কোনো কারণের জন্য একটা ইঞ্জুরি আমার একটা কারণ হতে পারে। তো এটা লাইফস্টাইল একটা পিছনে একটা তো দায় রয়েছে, যে আমাদের শরীরে এইসব রোগ কিন্তু আমাদের আসতে পারে। কারণ এই রোগগুলো কিন্তু এমন না যে কোনো ভাইরাস থেকে বা কিছু থেকে আসছে, এটা কিছু না কিছু কোনো না কোনো জায়গায় আমার এমন লাইফস্টাইল লিড হয়ে যাচ্ছে, যার জন্য কিন্তু আমরা এই রেডিকুলোপ্যাথি থেকে আক্রান্ত হয়ে যাচ্ছি। আপনারা যারা অনুষ্ঠান দেখছেন, আপনারা যে কোনো রোগ, মানে আপনার রেডিকুলোপ্যাথি হলেই তবেই ফোন করতে পারবেন এমনটা নয়, আপনি যে কোনো রোগে ভুগছেন আপনি কিন্তু ফোন করে কথা বলতেই পারেন। এবং
আর যারা অ্যাপয়েন্টমেন্ট চাইছেন, যারা দেখাতে চাইছেন, তারা এই ফোন নাম্বারটাতে কিন্তু ফোন করে, এখানে যে ফোন নাম্বারগুলো রয়েছে এখানে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট পেতে পারেন বা চেম্বার সম্পর্কে ইনকোয়ারি করতে পারেন এই নাম্বারে ফোন করে। অবশ্যই আপনাদের যে কোনো রোগ নিয়ে আপনি যদি ভুক্তভোগী হন, এই অনুষ্ঠানটা আপনার জন্য, কারণ ভারতীয় আয়ুর্বেদ যে কোনো রোগকেই কিন্তু রোগ নিয়ে তাদের পথ চলা। এবারে আসি ট্রিটমেন্টের ক্ষেত্রে, মানে এর ইউজুয়াল যে জেনারেল ট্রিটমেন্ট যেটা আমরা পাই সেটা কি শুধুমাত্র পেইনটাকে রিলিফ করানো, কিন্তু রুট কজ নয়, তাই তো? সেক্ষেত্রে দাঁড়িয়ে আয়ুর্বেদ কীভাবে ট্রিটমেন্ট করছে? দেখুন, এখানে সবথেকে ইম্পর্টেন্ট রয়েছে আমাদেরকে যে জানতে হবে যে কোন মানে নার্ভগুলো আমাদের এফেক্ট হচ্ছে বা কোন পার্টটা আমাদের এফেক্ট হচ্ছে, মানে সার্ভাইকাল থেকে প্রবলেমটা হচ্ছে না লাম্বার থেকে আমাদের প্রবলেমটা হচ্ছে। কেন থোরাসিক প্রবলেমটা খুব রেয়ারলি আমরা পাই, কিন্তু সার্ভাইকাল অ্যান্ড লাম্বার আমরা খুব বেশি পাই। তো আপনাকে প্রথম তো দেখতে হবে লক্ষণগুলো, যে লক্ষণগুলো পেশেন্টের কী কী হচ্ছে, যে সিমটমসটা কী কী আছে। কেন কি কিছু পেশেন্ট এসে বলে যে ডক্টর বাবু আমার দুটো হাতই অবশ হয়ে যাচ্ছে, বা আমি দুটো হাত দিয়ে কোনো কাজ করতে পারছি না, দুটো ব্যথাগুলো আমার সার্ভাইকাল থেকে হাতে পিছন থেকে আমার রেডিয়েট করছে, বা আমি বাড়িতে কাপড় নিগড়াতে পারছি না, বা রান্না করতে পারছি না, খুন্তি ধরে যেটা করা হয় সেটা আমি করতে পারছি না, বা বাড়িতে মুছামুছি কোনো কাজ করতে পারছি না। তো ন্যাচুরালি হাতে যখন সিমটম আমরা দেখছি তখন আমরা স্পেসিফিকলি ঘাড়ে এমআরআই রিপোর্ট বা ইএমজি এনসিবি রিপোর্ট আমরা করে নিই হাতে। আর এই প্রবলেমটা আমরা যখন পায়ে আমরা বলি, পেশেন্টস বলে আমাদেরকে যে ডক্টরবাবু পায়ে সবসময় ঝিঝি অবশ একটা সমস্যা আমরা দেখতে পাচ্ছি, বা কোমর থেকে পায়ে দিকে ব্যথা সবসময় আমাদের রেডিয়েট করছে, বা রাত্রেবেলা হঠাৎ করে পা টেনে ধরে রাখতে পারছি, ধরে নিচ্ছে আমাদের, বা সাইটিকা যে সিমটমটা হয় যে আমরা দেখি পেশেন্টের, সেটাও কিন্তু একটা এক্সাম্পল যেখানে আমরা রেডিকুলোপ্যাথি, লাম্বার রেডিকুলোপ্যাথির সঙ্গে কোরিলেট করতে পারি। তো এই সব সিমটমস আমাদেরকে সবথেকে প্রথম আগে দেখতে হয় যে কোন জায়গায় প্রবলেমটা হচ্ছে। তারপর আমাদের যে ইনভেস্টিগেশন রয়েছে এমআরআই রিপোর্ট বা ইএমজি এনসিবি রিপোর্ট, এটা করার পর আমরা একটা কনফার্ম ডায়াগনোসিসে যেতে পারি যে হ্যাঁ এই সমস্যাটা এই জায়গা থেকে অ্যারাইজ করছে, তাহলে এর লাইন অফ ট্রিটমেন্ট যেটা আমাদেরকে দেওয়া উচিত সেটা আমরা তখন সিলেক্ট করি যে কী কী ট্রিটমেন্ট আমাদেরকে করা উচিত। যেটা আয়ুর্বেদে কিন্তু অনেক ধরনের লাইন অফ ট্রিটমেন্ট বলা হচ্ছে, সেখানে কিন্তু আমরা যেটা বলি নিদান, পরিবর্জন, শোধন অ্যান্ড সমন, 3টে লাইন অফ ট্রিটমেন্ট আমরা বলি। একটা টেলিফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার। কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি কল্যাণ থেকে বলছি। একটু জোরে বলবেন। কল্যাণ। হ্যাঁ বলুন। আমি ডক্টর সুন্দর হোসেন কথা বলতে চাই। হ্যাঁ বলুন। নমস্কার ডক্টর। নমস্কার। কল্যাণ থেকে বলছি যে আমার হাঁটুতে ব্যথা হচ্ছে, ঠিক আছে? হাঁটুতে ব্যথা হচ্ছে। আমি কাজ কম পরিমাণে গাছটা কাজ করি, ঠিক আছে? আমি মানে গাছ উঠতে গেলে ব্যথা হচ্ছে না, এমনি হাঁটা চলা করলে কোনো অসুবিধা হচ্ছে না। সেটা বাথরুমে গেলে বা এমনি বসে থাকলে ব্যথা হচ্ছে। আপনার বয়স তো? বয়স আমার 30 বছর। 30 বছর? হ্যাঁ। এটা কবে থেকে হচ্ছে হাঁটু ব্যথা? এই মাস থেকে হচ্ছে এরকম সমস্যা। আমি হোমিওপ্যাথিকে দেখাচ্ছি, হোমিওপ্যাথিটাও দিচ্ছেন। কোনো এক্সরে রিপোর্ট, ব্লাড রিপোর্ট কিছু করা হয়েছে আপনার? ব্লাড রিপোর্ট করা, এক্সরে রিপোর্ট করা, ডাক্তার বলবে যে নর্মাল সিটি আছে, তার সাথে দেখা যাচ্ছে। ব্লাড রিপোর্ট কি হয়েছে আপনার? না, ব্লাড রিপোর্ট আমার করা হয়নি, এক্সরে রিপোর্ট করা হয়েছে, ঠিক আছে, নর্মাল সিটি আছে। ব্লাড রিপোর্ট উনি কি কি দিয়েছেন আপনাকে? ব্লাড রিপোর্ট আমার ঠিক আছে। হ্যাঁ, ব্লাড করতে ব্লাড রিপোর্ট আমার কিছু করাইনি, শুধু এক্সরে রিপোর্টটা দেখে বললো নর্মাল সিটি আছে। আপনাকে কি কি করতে দিয়েছে আমি এটাই জিজ্ঞেস করছি। আমার কিছু করতে পারিনি, শুধু আমি একটা এক্সরে রিপোর্ট করতে দিয়েছি, এক্সরে রিপোর্টটাও নিয়ে দিয়েছিলাম, বললো ওটা দেখি বললো নর্মাল সিটি আছে। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। আপনি আমার প্রশ্ন বুঝতে পারলেন। আমি বললাম যে ব্লাড রিপোর্ট উনি কি কি দিয়েছে? উনি ব্লাড করতে দেননি। উনি বলছেন ওনাকে একটা এক্সরে করতে বলেছিলেন, উনি এক্সরে করে নিয়ে যাওয়ার পর ওনাকে বলেছেন আপনার কিছু হয়নি, আপনার সব রিপোর্ট ঠিক আছে। আচ্ছা, না ওনাকে ব্লাড রিপোর্টও কিন্তু চেক করা উচিত, যেটা ভিটামিন ডি অ্যান্ড ক্যালসিয়াম, ওটা চেক করে নেওয়া উচিত। কেন 30 বছরে আপনি বলছেন আপনার হাঁটু ব্যথা হচ্ছে, তো একটা ভিটামিন ডি অ্যান্ড ক্যালসিয়াম আপনি চেক করুন। কেন অনেক সময় এটাও আমাদের যখন কমে যায় তখন আমরা দেখি আমাদের শরীরে পেন হয়, স্পেসিফিকলি আমাদের জয়েন্টে। তো আপনি কল্যাণী থেকে বলছেন, আপনি ভিটামিন ডি আর ক্যালসিয়াম চেক করুন, চেক করে তারপর আমাদেরকে একটু হেল্পলাইন নাম্বারে ফোন করুন, ফার্দার সাজেশন আপনি পেয়ে যাবেন। অবশ্যই। এটা গেল ওনার কথা। আমরা ছিলাম হচ্ছে রেডিকিউলোপ্যাথি নিয়ে আমাদের কথা চলছিল। আপনি ট্রিটমেন্ট প্রসিডিউরের কথা বলছিলেন। নিদান পরিবর্তনের ক্ষেত্রে আপনি কি কি বলবেন যে যাদের এই ধরনের সমস্যা আছে? যাদের এরকম সমস্যা হলে তখন আমরা পেশেন্টদেরকে বলি অ্যাভয়েড করি যে আপনি ভারী জিনিস কোনো তুলবেন না, বা ঝুঁকে কোনো কাজ করতে যাবেন না, বা যখন ট্রাভেল করছেন তবে খুবই আপনাকে সতর্ক হয়ে ট্রাভেল করতে হবে। মানে
অনেক সময় হয় আমরা যখন লোকাল ট্রান্সপোর্ট ইউজ করি, আমরা বাস ইউজ করি বা কিছু ইউজ করি, সেখানে দেখা যায় যে খুব রাফ যে ড্রাইভিংগুলো হয় সেখানে কিন্তু সাডেনলি ব্রেক বা কোনো গর্ততে বা কোনো স্পিড ব্রেকের উপর থেকে যখন গাড়ি জাম্প করে, তো আলটিমেটলি সেটা আমাদের স্পাইনের উপর কিন্তু প্রচুর প্রেশার আসে। তো এইসব জিনিসগুলো কিন্তু আমাদেরকে সেফ রাখতে হবে, বাঁচাতে হবে। সেখানে তারপর হচ্ছে যেখানে আমরা ঘুমাচ্ছি সেই ঘুমানোর জায়গাটা কিন্তু আমাদের ঠিক থাকা হওয়া উচিত। যেমন কি অনেকরাই কিন্তু অনেকটা সফট গদিতে ঘুমায়, সেটা কিন্তু ঘুমানো উচিত নেই আমাদেরকে। যখন আমরা দেখি আমাদের স্পাইনে কোনো সমস্যা হয়ে যাচ্ছে, আমাদেরকে হার্ড একটা মানে ধরুন একটা মাটিতে আমরা একটা পাতলা একটা দিয়ে চাদর দিয়ে আমরা সেখানের উপর আমাদের ঘুমানো উচিত, বা পাতলা বালিশ দিয়ে আমাদেরকে ঘুমানো উচিত, তাতে কি হবে স্পাইনটা একটা ঠিকঠাক পজিশনে আমাদের থাকবে। এই হলো একটা জিনিস। তারপর হচ্ছে এমন কিছু খাওয়া দাওয়া সেটা কিন্তু আমাদেরকে অ্যাভয়েড করা উচিত, যেমন ঠান্ডা জল বা ফাস্ট ফুডগুলো, বাইরে খাওয়া দাওয়া, এটা আমাদেরকে অ্যাভয়েড করা উচিত। আর এসি টেসি যারা ইউজ করে প্রচুর, যারা পেনে পেশেন্ট তারা কিন্তু খুব ভালো করে বুঝে যে এসি ইউজ করা বা ফ্যানের নিচে একদম সোজাসুজি বসা সেটা আলটিমেটলি আমাদের পেইনগুলোকে অনেকটা বাড়িয়ে দেয়। আচ্ছা, এই অনেক সময় আমরা রাত্রিবেলা এসির মধ্যে ঘুমাতে গিয়ে আমাদের অনেক সময় পায়ে ব্যথা হয়, বা এগুলো কি ওটারই কারণে? এক্স্যাক্টলি এটাই কারণে, যখন বাতের সমস্যা আপনার অলরেডি হয়ে গেছে, আর বাত যখনই ঠান্ডা জিনিস পাবে বা ঠান্ডা বা খুব বেশি হাওয়া পাবে, আলটিমেটলি সেটা বাড়বে আপনার পেইনগুলো। তো এটা আমাদেরকে পেশেন্ট নিজেই আমাদেরকে বলে, বা আমরা নিজেই পেশেন্টদেরকে বারণ করে দিই এটা করবেন না। তারপর হচ্ছে কিছু এমন জিনিস যেটা আমাদের করা উচিত, যেটা হচ্ছে উষ্ণ গরম জলে চান করা, বা সকালবেলা উঠে সূর্য আলো নেওয়া, বা বডিতে অয়েলিয়েশন করা, এসব আমরা পেশেন্টদেরকে বলে দিই। এটা করলে কি হয় যে আমাদের শরীরে বাত যেটা প্রকোপ হয়েছে সেটা কমে যায় আলটিমেটলি। তো এইসব হচ্ছে নিদান পরিবর্জনে চলে আসে। তারপর হচ্ছে আমাদের পঞ্চকর্ম থেরাপি আর মেডিকেশন। কেন কি নিউরোলজিক্যাল প্রবলেম ছোটোখাটো সমস্যা নয় যে আমি যে কিছু তেল লাগিয়ে আমি নিজের প্রবলেমটাকে সলভ করতে পারি। সেটা পুরোপুরি ঠিক করার জন্য আমাদের পঞ্চকর্ম থেরাপি, আমাদের যে বডি ডিটক্সিফিকেশন, আমাদের যে স্রোতগুলো আছে তাকে ক্লিয়ার করা, প্লাস আমাদের নার্ভে ব্লাড সার্কুলেশন বাড়ানো, এটা কিন্তু আমাদের পঞ্চকর্ম থেরাপিতে অনেকটা হেল্পফুল কাজ হয়। তারপর কিছু মেডিকেশন রয়েছে যেটা আমাদের নার্ভকে স্ট্রং করার জন্য, অনেক কিছু এমন মেডিসিন রয়েছে, যেমন যোগেন্দ্র রস বলে আমাদের একটা মেডিসিন রয়েছে যেটা কিন্তু নার্ভের উপর খুব সুন্দর কাজ করে। অশ্বগন্ধা রিস্ট রয়েছে, দশমূলা রিস্ট রয়েছে, যেটা কিন্তু আমাদের নার্ভের উপর কিন্তু খুব ভালো কাজ করে। তো রেডিকুলোপ্যাথি পেশেন্টদেরকে এইভাবে আমরা কিন্তু ট্রিট করি। আচ্ছা, এবারে আমরা একটু আলোচনায় আসি। এই যে রোগটার কথা আমরা আলোচনা করছি রেডিকুলোপ্যাথি, এটার ক্ষেত্রে ট্রিটমেন্টে পঞ্চকর্মার কি ভূমিকা রয়েছে? পঞ্চকর্ম আমাদের আর একটা প্রশ্ন আমি এর সঙ্গে করতে চাই, অয়েলিংটা কতটা এসেনশিয়াল এই ধরনের রোগ যাতে না হয় তার জন্য? আপনি অয়েলেশন খুবই ইম্পর্টেন্ট আমাদের এই জন্য, কেন কি আমরা অয়েলেশন যতটা করব, বডিকে যতটা অয়েল অ্যাপ্লাই করব, আমাদের শরীরে বাত বেশি প্রকোপ বাড়বে না। আর সেকেন্ড হচ্ছে আমাদের শরীরে ভিটামিন ডি বা ক্যালসিয়ামের অভাব হবে না। এটা খুব ইম্পর্টেন্ট জায়গা, কেন কি আজকে আমরা আপনি 10 পেশেন্টে আমরা যখনই 8টা পেশেন্টের ভিটামিন ডি বা ক্যালসিয়াম চেক করি, আমরা লো পাই, প্রচুর লো পাই। কারণ একটাই রয়েছে, আমরা যখন আমাদেরকে সানলাইট নেওয়া উচিত তখন আমরা ঘুমাই, আর ঘুম থেকে উঠতে উঠতে আমাদের 8টা 9টা বেজে যায়, তখন কিন্তু সেই সানলাইট আমাদের কোনো লাভে থাকে না, কোনো কাজে থাকে না। আর আলটিমেটলি আমরা বলি আমরা দুধ খাচ্ছি, আমরা ছানা খাচ্ছি, আমরা দই খাচ্ছি, এটা কিন্তু কোনোই কাজে আসবে না যখন পর্যন্ত আপনার শরীরে ভিটামিন ডি প্রপার থাকবে। একটা টেলিফোন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি কাটোয়া থেকে বলছি, বলদেব ঘোষ। হ্যাঁ বলুন। আমার এই জানুয়ারি মাসে প্রথম দিকেই আমার একটা পায়ে অপারেশন হয়েছিল। হ্যাঁ বলুন। আজ এবার পায়ে অপারেশন, এটা নিজে করে আপনার ইয়ে দিয়ে বা পাশ দিয়ে সাইড করা আছে, 2 সাইড দিয়ে। এবার আমার এখন প্রবলেম হচ্ছে হেঁটেই খুব প্রবলেম, হেঁটেই প্রচন্ড যন্ত্রণা, হাঁটুতে যন্ত্রণা। কি অপারেশন হয়েছে? পায়ে পায়ে অ্যাক্সিডেন্ট হয়েছে, পায়ে অপারেশন হয়েছে। মানে কি হয়েছিল, ফ্র্যাকচার হয়েছিল না কি হয়েছিল? মানে 2 সাইডের ওই পায়ে হাড় ওই ছেড়ে গিয়েছিল, ভেঙে গিয়েছিল। আচ্ছা, তারপরে এখন কি সমস্যা হচ্ছে? এখন সমস্যা হচ্ছে হিটেই প্রবলেম বেশি। এবার আমি এক্সরে করেছি, রক্ত রিপোর্ট 20 লাখ। কি বলছেন আপনি? একবার বলুন। এক্সরে করেছেন? এক্সরে করছি আমি, রক্ত রিপোর্টও ইয়ে করেছে 20 লাখ। আচ্ছা, এক্সরে রক্ত রিপোর্টে কিছু পাওয়া যায়নি? না, বা এক্সরে তো কিছু নাই, বলছে বাতের একটা লক্ষণ আছে। বাতের লক্ষণ আছে? হ্যাঁ, কি বলে বাতের লক্ষণ আছে। ঠিক আছে, আমি টিভি স্ক্রিনে থাকবো।
আপনি ওই রিপোর্ট নিয়ে আমাদের চেম্বার ভিজিট করুন। আপনি কাটোয়া থেকে বলছেন? কাঁচরাপাড়া। ও কাঁচরাপাড়া। আপনার দমদম ওনার কাছে হবে। দমদম আপনি ভিজিট করতে পারেন। দমদম আপনি হেল্পলাইন নাম্বার ফোন করুন, ওরা আপনাকে সাহায্য করে দেবে। আপনি যা যা রিপোর্ট রয়েছে আপনার কাছে সমস্ত রিপোর্ট নিয়ে আমাদের চেম্বার ভিজিট করুন। বাতের যে লক্ষণ রয়েছে বা মানে বাতের যে সমস্যা রয়েছে, কেন কি বাত বলতে তো হবে না, বাত তো 80 প্রকারের বাত হয়েছে। কী ধরনের বাত হয়েছে ওটা রিপোর্ট দেখার পর আমরা আপনাকে বলে দেবো। তারপর যে চিকিৎসা আমরা স্টার্ট করবো সেটা ঠিকঠাক ফলো আপ করবেন, সুস্থ হয়ে যাবেন, এটা নিয়ে চিন্তা নেই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? তমলুক থেকে বলছি, ভগবতী কাম। আরেকবার বলুন। তমলুক থেকে বলছি, ভগবতী কাম। আচ্ছা বলুন। আমার এই চিটারা ঘাড়ের প্রবলেম, আর তলি পাতে ব্যথা, আর এই যে হাতের যন্ত্রণা, আঁটির যন্ত্রণা হয়, আর আঙুলে ব্যথা, আর মুখ চুলকায়, মুখ থোড়া থোড়া হয়ে ফুলে যায়। কতদিন থেকে হচ্ছে? এটা হচ্ছে অনেকদিন থেকে হচ্ছে। হ্যাঁ, সেই অনেক দিনটা কতদিন? এই 2 বছর হতে যায়। 2 বছর। আপনার বয়স কত? 35। 37 বছর। কোনো ডক্টর দেখিয়েছেন? হ্যাঁ, ডাক্তার দেখি। কি বলেছে, রোগের নাম কি বলেছে? ডাক্তার তো বলছে যে তোমার বাতের সমস্যা হয়ে গেছে, আর যে অ্যালার্জি আছে, আর ব্লাড কম আছে। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। আপনি তমলুক থেকে বলছেন। আমি একটাই কথা বললাম, কালকে আমি খড়গপুর আর মেছেদাতে থাকবো। আপনি পারলে কালকে সমস্ত রিপোর্ট নিয়ে আমাদের চেম্বার ভিজিট করতে পারেন। তার আগে একবার ফোন করে দেখে নিন অ্যাপয়েন্টমেন্ট মানে পাবেন কি পাবেন না। কেন কি আপনি যে প্রবলেমটা বলছেন তার চিকিৎসা রয়েছে, কিন্তু প্রবলেমটা এই জায়গা যে বাতের প্রবলেম আপনারা বলছেন, কী ধরনের বাত আছে সেটা আমাদেরকে পুরোপুরি ঠিকঠাক দেখতে হবে। কেন আমাদের মানে 80 প্রকারের বাত, যেটা আমি বললাম, যে আপনি বলছেন ঘাড়েও ব্যথা রয়েছে, অঙ্গুলেও ব্যথা রয়েছে, মানে অনেক জায়গায় আপনি বলছেন ব্যথা রয়েছে। তো একটা কনফার্মেশন ডায়াগনোসিস দরকার রয়েছে। তারপর আপনি যখন আয়ুর্বেদিক মেডিসিন খাবেন, খুব তাড়াতাড়ি নিয়ে গিয়ে সুস্থ জায়গায় দেখতে পারবেন। অবশ্যই আপনি যোগাযোগ করতে থাকুন। হেল্পলাইন নাম্বারে আপনারা যারাই দেখাতে চাইছেন ডক্টর খানকে, এই নাম্বারে ফোন করতে হবে। এই নাম্বারে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট করতে হবে। আর কোথায় কোথায় চেম্বার রয়েছে দেখুন, একটা নিচে একদম সাদা রঙের একটা স্ক্রল যাচ্ছে, ওর মধ্যেই কিন্তু ডিটেলস রয়েছে কবে কোথায় চেম্বার রয়েছে। এছাড়া কলকাতার চেম্বার, হাওড়া ময়দান চেম্বার হচ্ছে প্রত্যেক বুধবার, প্রত্যেক বৃহস্পতিবার দমদম জংশন চেম্বার, প্রত্যেক শুক্রবার যোধপুর পার্ক কালীবাড়ি এবং বিকেলে বারাসাত চেম্বার, প্রত্যেক রবিবার দিন চেম্বার রয়েছে, সকালটা যোধপুর পার্ক কালীবাড়ি এবং বিকেলটা রয়েছে হচ্ছে দমদম জংশন চেম্বার। এই হচ্ছে চেম্বার, মানে দমদম জংশন এবং যোধপুর পার্ক কালীবাড়ি আপনারা সপ্তাহে 2 দিন পাচ্ছেন, হাওড়া ময়দানে 1 দিন পেয়ে যাচ্ছেন। তো যারা যেখানে যার সুবিধা সে সেখানে এসে দেখাতেই পারবেন। আর পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতে চেম্বার রয়েছে, পাশাপাশি যেখানে মাসে 2 বার করে চেম্বার। আর গৌহাটিতে, আসাম গৌহাটিতে চেম্বার মাসে 1 দিন, ত্রিপুরা আগরতলাতেও চেম্বার হচ্ছে মাসে 1 দিন। সুতরাং আপনারা সব জায়গা থেকে কিন্তু ট্রিটমেন্টটা পেতে পারেন। আর যেখানে যেখানে চেম্বার নেই সেখানকার মানুষেরা ওভার টেলিফোন কনসালটেন্সি কিন্তু পেয়ে যাবেনই। আমরা আলোচনা করছি অয়েল মেডিকেশনের এই পঞ্চকর্মা এবং অয়েলিংয়ের ব্যাপারটা। তো অয়েলিং আমরা বাড়িতেই করতে পারি, সেই জন্য আমাদেরকে যে মানে আমাদের চেম্বারে আসতে হবে এমন কিছু নেই। আপনি বাড়িতেই আপনি তিল তেল ব্যবহার করতে পারেন। তিল তেল সবথেকে বেস্ট, আয়ুর্বেদের শেষ তেল বলা হয়েছে তিল তেল। যারাই কিন্তু এই আর্থ্রাইটিস থেকে আক্রান্ত রয়েছে তাদেরকে কিন্তু এই তিল তেল কিন্তু কন্টিনিউসলি ইউজ করা উচিত। আগে আমরা ইউজ করতাম, কিন্তু এখন আমাদের মডার্নাইজ লাইফ, আমরা খুব বেশি লোশন আর ফ্রেগরেন্স দিকে আমরা চলে গেছি। যে ফ্রেগরেন্স আমরা খুব ভালো পাই, তো আমরা লোশন ইউজ করি, অন্য অন্য জিনিস ইউজ করি, কিন্তু তিল তেল সবথেকে ভালো তেল। আমরা কেন যে পেশেন্টদেরকে বলি ইউজ করতে, তারা আমাদেরকে কিন্তু সেই মানে ফিডব্যাক দেয় যে ডক্টরবাবু আমার অনেক ভালো আছে। কেন কি তিল তেল আপনার নট অনলি ফর স্কিন, আপনি মাথায় হেয়ারের জন্য ইউজ করতে পারেন, যাতে দেখা যাবে দেখবেন আপনি দেখবেন আপনার স্কিনটা কিন্তু খুব সফট হয়ে যাবে। কেন স্কিন যত ভালো থাকবে অ্যাবজর্পশনটা তত ভালো থাকবে, আর যখন অ্যাবজর্পশন ভালো থাকবে আপনার শরীরে কিন্তু ভিটামিন ডি বা ক্যালসিয়াম অভাব হবে না। কেন হাড়ে তো এটাই খাদ্য আপনার। আর খাওয়ারের ক্ষেত্রেও তো আমাদের অয়েলিংয়ের একটা ব্যাপার থাকবে অবশ্যই। আসবো সেই আলোচনায়। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো, হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি রতন সরকার বলছি, কালনা থেকে। বলুন। বলছি যে আমি খাবার দাবার খাচ্ছি, খাবার দাবার হয়ে যাচ্ছে, পায়খানা হচ্ছে না। আর কি সমস্যা? এইটি মেন সমস্যা, আর সমস্যা কিছু নেই। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকবেন। আপনি দুটো জিনিস ইউজ করতে পারেন। একটা হচ্ছে আপনি ত্রিফলা ইউজ করতে পারেন, আর না হলে আপনি এরেন্ডো তেল ইউজ করতে পারেন।
তাতে আপনার পেট পরিষ্কার হয়ে যাবে। ঠিক আছে, দেখুন সব রোগের ক্ষেত্রে কিন্তু ডক্টর খান বলেন না যে অ্যাপয়েন্টমেন্ট করে চলে আসুন। উপসর্গটা আপনি যদি বলেন, সিমটমসটা যদি আপনি বলেন, সেটা শুনে ওনার যদি মনে হয় যে ট্রিটমেন্ট আপনি বাড়ি বসে করতে পারেন, সেটা করতে পারবেন। কিন্তু কোনো কোনো রোগ, যেমন আজকে আমরা রেডিকিউলোপ্যাথি নিয়ে কথা বলছি, এটার কিন্তু ট্রিটমেন্ট বাড়ি বসে সম্ভব নয়। কিন্তু আমি বলছিলাম খাবারের ক্ষেত্রে অয়েলিংয়ের ভূমিকা কতটা রয়েছে? খাওয়ার ক্ষেত্রে অয়েলিংটা আমাদের খুবই ইম্পর্ট্যান্ট, কেন কি আমরা ঘি স্পেসিফিকলি বলি ইউজ করতে খাবারে। কেন আর আমাদের মডার্ন রুটিনে আমরা ঘিটাকে সরিয়ে রাখি। হ্যাঁ, সরি, একদমই টোটালি অ্যাভয়েড করি আমরা। বেসিক্যালি কী হয় যে পিওর একটা জিনিস রয়েছে, পিওর ঘি পাওয়া খুবই টাফ। আর যারাই কিন্তু বাড়িতে করতে পারছে তাদের জন্য কিন্তু খুবই ভালো হবে, কেন কি আমাদের শরীরে ড্রাইনেস তৈরি হচ্ছে। সেই ড্রাইনেসের জন্য আমরা খুব বেশি ব্যথা যন্ত্রণা বা স্টিফনেস, বা আমরা দেখি আমরা যখন হাঁটছি খটখট আওয়াজ করছে বা বডি একটু টুইস্ট করলাম, তো সেখানে দেখি মরমর করে আমাদের শরীরে ব্যথা আওয়াজগুলো হচ্ছে। তো ন্যাচুরালি সেখানে কিন্তু ঘি আমাদের সেটা কিন্তু খুব ভালো কাজ করে। আমরা বলি পেশেন্টদেরকে ঘি ইউজ করতে, যে রাইসে বা ডালে আপনি 1 চামচ করে, ছোটো চামচে 1 চামচ আপনি রেগুলার বেসিস আপনি ঘি ইউজ করতে পারেন। কিন্তু ঘিটা পিওর থাকা উচিত, কেন এবার পিওরিটিটা আপনাদেরকে দেখতে হবে। কেন কি অনেক সময় আমরা শুনেছি বা আমরা জানি যে পেশেন্ট বলে ডক্টর ও খেলে তো কোলেস্ট্রল বেড়ে যাবে, কিন্তু পিওর ঘি আপনি ইউজ করুন, আপনার কিন্তু কোনো কোলেস্ট্রল বাড়বে না, এটা আমি বলতে পারি। আচ্ছা, এবারে আসবো হচ্ছে পঞ্চকর্মা, যেটা নিয়ে মনে হয় আলোচনাটা ভীষণ গুরুত্বপূর্ণ, যে পঞ্চকর্মা রেডিকুলোপ্যাথিতে কীভাবে হেল্প করে। পঞ্চকর্মা থেরাপি আমাদের যে কিছু মেডিকেটেড অয়েলগুলো রয়েছে, যেটা কিন্তু স্পেসিফিকলি আমরা কেরালা থেকে আনাই। এই তেলগুলো কিন্তু খুব সুন্দর আমাদের যে শরীরে যে কী বলবো আপনাকে মর্মস্থানগুলো রয়েছে, কেন কি এই সবথেকে ইম্পর্টেন্ট জিনিস রয়েছে যে আমাদের দোষ এক জায়গায় বসে আছে, তাকে শরীর থেকে বার করার জন্য কিন্তু আমাকে তাকে স্টমাকে নিয়ে আসতে হবে। ধরুন আমার দোষ আমার হাঁটুতে বসে আছে, তাকে ওখান থেকে লিকুইফাইড করে আমাকে স্টমাকে নিয়ে আসতে হবে। স্টমাক থেকে তাকে আমাকে প্ল্যানিং করতে হবে বিরেচনভাবে মুখ থেকে বার করব না, বিরেচন করে রেকটাম থেকে বার করব না, বমন করে মুখ থেকে বার করব, এটা আমাদেরকে প্ল্যানিং করতে হয়। তো সেই জন্য আমাদেরকে সবথেকে প্রথম জিনিস যেটা হচ্ছে আমরা অভঙ্গ বলি, যেটা অয়েল দিয়ে আমরা বডিতে ডোজকে আগে মোবিলাইজ করি, তারপর আমরা সোয়েদান দিয়ে ডোজ থেকে আমরা লিকুইফাইড করে আমরা থেকে স্টমাকে নিয়ে আসি। এবং এটা যখন প্রথম দিন পঞ্চকর্মা করছেন পেশেন্ট, তখনই কিন্তু রিয়েলাইজ করছেন শরীরটা হালকা হচ্ছে আস্তে আস্তে। পেশেন্ট যারা পঞ্চকর্মা সত্যিকারে যারা নিচ্ছে, তাদের কিন্তু ফিডব্যাক খুবই পজিটিভ, কেন কি তারা নিজে বুঝতে পারে যে আমার যে সমস্যাগুলো রয়েছে, শুধু রোগ না, আমার শরীরে কিন্তু মাথা থেকে পায়ে পর্যন্ত সমস্যা রয়েছে। আমি ডক্টরবাবুকে সমস্যা কতটা বলবো, কেন পেশেন্টের এটাও ভয় থাকে না, যতটা রোগ বলবো ততটা ওষুধ দেবে ডক্টরবাবু, তো আমার ওষুধ বেড়ে যাবে। তো এই জন্য আমি কম সমস্যা বলবো, তাদের যেটা আমার দরকার সেটা আমি পেয়ে যাব। কিন্তু বেসিক্যালি মানুষের কিন্তু মাথা থেকে পায়ে পর্যন্ত সমস্যা। একটা রোগ যখন আপনার শরীরে 5 বছর থেকে যায়, তো আলটিমেটলি একটা সাইকোলজিক্যাল সমস্যা আপনার শরীরে চলে আসে। তো অনেক সময় পেশেন্ট বাড়ির লোকের সামনে সেটা বলতে ভয় পায়, যে আমি বললেই কিন্তু সে ভাববে আমি পাগল। কিন্তু যারা এই রোগ থেকে আক্রান্ত রয়েছে বা যারা কিন্তু লং টার্ম এটা ফেস করছে, তারাই কিন্তু সেই কষ্টটা বুঝতে পারে যে আলটিমেটলি আমার এমন কি হয়ে গেছে যে আমি ভালো হচ্ছি না। আমি তো অনেক জায়গায় যাচ্ছি, আমি স্টেটে দেখাচ্ছি, স্টেটের বাইরেও যাচ্ছি, বড়ো থেকে বড়ো ডক্টরবাবুকে দেখাচ্ছি, বড়ো থেকে বড়ো রিপোর্ট হচ্ছে আমার, কিন্তু আমার কোনো ইমপ্রুভমেন্ট আমি দেখতে পাচ্ছি না। তো ন্যাচুরালি সেখানে একটা সাইকোলজিক্যাল সমস্যাও পেশেন্টদের চলে আসে, ডিপ্রেশন চলে আসে, রাত্রেবেলা ঠিকঠাক ঘুম হয় না, বা রাত্রেবেলা একান্ত ঘুমিয়ে আছে, সেই রোগটাকে নিয়ে চিন্তা করছে যে আমার কী কন্ডিশন। আমি তো 5 বছর আগে খুব সুন্দরভাবে দৌড়াদৌড়ি করতাম, সমস্ত কাজ করতাম, আমি খুব হেলদি ছিলাম, স্মার্ট ছিলাম, আমার শরীরে গ্লেজ ছিল, সব কিছু ছিল, কিন্তু আজকে 5 বছর পর আমার এমন কী রোগ হয়ে গেছে যে আমি সব দিক থেকে ডিটোরেট করছি। তো সেই জায়গায় পেশেন্টদেরকে আমরা যখন পঞ্চকর্মা করি, সেই মাথা থেকে পায়ে পর্যন্ত সেই থেরাপিতে পেশেন্ট প্রচুর ইমপ্রুভমেন্ট পায়। সেটা কিন্তু পেশেন্ট আফটার 15 ডেজ আমাদেরকে বলে যে ডক্টরবাবু এই জিনিস যেটা আপনি দিয়েছেন, ওষুধ তো আমরা সব জায়গায় পেয়েছি, সব জায়গায় আমাকে দেওয়া হয়েছে, কিন্তু এই যে জিনিসটা আপনি দিয়েছেন এটা কিন্তু আমার কিন্তু অনেক দিক থেকে ইমপ্রুভমেন্ট করেছে। আর আমরা পেশেন্টকে বক্তব্য দেখিয়েছি, বলেছে না আমি এই সমস্যায় নিয়ে এসেছিলাম, কিন্তু ওই সমস্যাও কিন্তু আমার সলভ হয়ে গেছে। আমরা এখানে পেয়েছেন তো আপনি যে আমি একটা প্রবলেম ছিল, কিন্তু ওই প্রবলেমগুলো কিন্তু আমার সলভ হয়েছে। কেন সলভ? দিনই মনে আমরা একটা অডিও দেখলাম যে একটা রোগের জন্য এসেছিলেন, দুটো রোগ কথা বলেন যে ইমপ্রুভ হয়েছে। তো কারণ তার পিছনে একটাই হচ্ছে ডিটক্সিফিকেশন। কারণ ডিটক্সিফিকেশন স্পেসিফিক পার্টে হয় না, মাথা চুল থেকে পায়ে নখ পর্যন্ত ডিটক্সিফিকেশন হয়। আর যখন আপনার শরীরে ডিটক্সিফিকেশন হচ্ছে, তার মানে হচ্ছে যখন একটা ময়লা শরীর থেকে বেরোচ্ছে, তো শরীরে যত জায়গায় ময়লা থাকবে সমস্ত কিন্তু সেই জায়গায় চলে আসবে আর ন্যাচুরালি বডি থেকে বেরিয়ে যাবে।
এটা কিন্তু একটা সবথেকে প্লাস পয়েন্ট, যারা করতে পারছে তারা কিন্তু মানে প্রচুর বেনিফিট দিকে চলে যাচ্ছে। সুতরাং এই রোগটা রেডিকুলোপ্যাথি আমি কতটা আমাকে ভাবাবে, মানে আমি এটা একটু জানতে চাইবো যে ধরুন কিছু কিছু রোগ আছে আমরা তো ভীষণ ইগনোর করি, যেমন আজকে আমরা ফোন পেলাম 2 বছরের সমস্যা, আপনাকে এখন ফোন করে বলছেন এটা হয় ওটা হয়, কিন্তু আলটিমেটলি ডাক্তার দেখানোর কথা তারা ভাবছেন না। তো রেডিকুলোপ্যাথি যেটা নিয়ে আছে আমরা আলোচনা করছি, তো পার্টিকুলার এই নামে আমরা জানি না, কিন্তু আমরা তো ব্যথা অনুভব করছি, তো কতটা আমরা সতর্ক হব, যদি এটাকে ইগনোর করি কত দূর এটা যেতে পারে? দেখুন, রেডিকুলোপ্যাথি আপনি যে প্রবলেমটা আমি বলছি যে আমাদের নার্ভকে ইরিটেট করছে, কিন্তু ইরিটেশন যখন পার্মানেন্ট ড্যামেজ হয়ে যাবে তার মানেটা কি হলো যে আপনার দুটো হাত বা দুটো পা আপনার কিন্তু পুরোপুরি কাজ করতে ছেড়ে দিতে পারে। কেন কি এই পুরো যে হাত মুভমেন্ট বা আমি গরম ঠান্ডা বুঝছি বা আমাকে মশা কামড়াচ্ছে তার রিয়াকশন যেটা আমি দেবো, সে আলটিমেটলি একটা নার্ভাস সিস্টেম আছে আমাদের পুরোপুরি। তো এই নার্ভাস সিস্টেমটাকে যখন আপনি পুরোপুরি ড্যামেজ করবেন তখন আলটিমেটলি কোন দিকে যেতে পারেন, এটা কিন্তু আপনাকে চিন্তা করতে হবে যে আস্তে আস্তে আমার হাঁটা চলা স্ট্রেংথটা কমে যাবে, আমার যে শরীরে মাংসগুলো আছে সেটা কিন্তু উইক হয়ে যাবে, আস্তে আস্তে ক্ষয় হয়ে যাবে। আমার মাসলস ভালো আছে কিন্তু আস্তে আস্তে যখন ব্লাড সার্কুলেশন কমবে সেখানে কিন্তু আমার মাংস কিন্তু ক্ষয় হয়ে যাবে, হাড়গুলো দেখা যাবে আমার, আর যখন পুরোপুরি ড্যামেজ হবে আলটিমেটলি সে কাজ করতে বন্ধ করে দেবে। তো এই জন্য রেডিকুলোপ্যাথির সমস্যা বা ব্যথা রেডিয়েট করছে এই সমস্যা যখন আপনি দেখছেন, আপনাকে এমন ট্রিটমেন্ট দরকার সেখান থেকে কিন্তু তাড়াতাড়ি আপনি রিকভার করতে পারেন, না কি আপনি ওটা ফেলে রেখে আপনি সময় নষ্ট করে আপনি এমন চিকিৎসা দিকে চলে গেলেন যে আলটিমেটলি আপনার কিন্তু সমস্যা অনেকটা বেড়ে গেল। যেখানে শুধু ঝিঝি অবস্থা ছিল, টিংলিন অ্যান্ড নামনেস ছিল, সেখানে আলটিমেটলি দেখা গেল যে আপনার কিন্তু মানে ইউরিন ধরে রাখার ক্ষমতা চলে গেল, স্টুল ধরে রাখার ক্ষমতা চলে গেল। এটা কিন্তু আপনাকে বাঁচতে হবে এখান থেকে। অবশ্যই। আমরা প্রায় অনুষ্ঠানের শেষের দিকে পৌঁছেছি, আমার একটাই লাস্ট প্রশ্ন, কতদিন সময় লাগে এটা রিকভার হতে? আমাদের টাইম বাউন্ড ট্রিটমেন্ট আমরা সবসময় 3 থেকে 6 মাসের টার্গেট নিয়ে ট্রিটমেন্ট করি। বেসিক্যালি এই রেডিকুলোপ্যাথি যে সমস্যাটা রয়েছে এখানেও কিন্তু আমরা পেশেন্টকে 3 থেকে 6 মাসের সময় চাই আমরা, কেন কি এটা শুধু নট অনলি নার্ভকে নিয়ে, এমন এখানে এর সঙ্গে পেশেন্টের হাড়ের সমস্যাও থাকতে পারে, সার্ভাইকাল স্পন্ডিলিসিস, লাম্বার স্পন্ডিলিসিস থাকতে পারে, সেখানে পেশেন্টে কিন্তু হার্নিয়েশন হতে পারে, পেশেন্টের সেখানে কিন্তু কম্প্রেশন হতে পারে। তো ন্যাচুরালি আমি শুধু একটা জিনিসকে নিয়ে চিন্তা করতে পারি না, আমি যখন ট্রিটমেন্ট করব পেশেন্টকে পুরোপুরি রিকভার করে আমাকে ছাড়তে হবে, তো সেই জন্য 3 থেকে 6 মাস আমাদেরকে সময় লাগে। আর একটা ব্যাপার হচ্ছে ডুজ অ্যান্ড ডোন্টস তো ভীষণ ইম্পর্টেন্ট, মানে কী কী করা যাবে না এই রোগ হলে পরে, সেটা আমি একটু আগেই বলে দিলাম যে ভারী তুলতে পারবেন না, ভারী তুলতে পারবেন না, সামনে ফরওয়ার্ড ঝুঁকে কাজ করতে পারবে না, বা যে ট্রান্সপোর্টেশন যেটা ইউজ করছেন সেটা কিন্তু খুব মানে অ্যালার্ট হয়ে ইউজ করতে হবে, কেন কি ওখানেও কিন্তু আমাদের এমন কিছু আমি ট্রান্সপোর্টেশনে ইউজ করলাম সেটা আলটিমেটলি জার্কিং হওয়ার জন্য আমার কিন্তু আর তার সঙ্গে সঙ্গে মনে হয় রাতে ঘুমানো যে পজিশনটা আছে সেটা। আজকের হাতে সময় নেই, বিদায় নেওয়ার পালা। প্রত্যেক দিনের এই অনুষ্ঠান থেকে আমরা ভীষণভাবে গুরুত্বপূর্ণ কিছু রোগ নিয়ে কথা বলি এবং সেখান থেকে আপনারা সচেতন হন, এটাই হচ্ছে এই অনুষ্ঠানের মূল জায়গা। যারা দেখাতে ইচ্ছুক তারা অবশ্যই হেল্পলাইন নাম্বারে ফোন করে দেবেন। অনেক ধন্যবাদ জানাবো ডক্টর খানকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার।